আমরা সবাই একটা সুরক্ষিত জীবনযাপন করতে পছন্দ করি, অথচ আমাদেরকে সুরক্ষা দিতে দিনরাত পরিশ্রম করে আর্মি, মিলিটারি সহ বিভিন্ন ফোর্স। আমাদের সুরক্ষা দিতে গিয়ে তারা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করতে দুবার ভাবেও না। শুধু যে তারা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে তাও নয়, কখনো কখনো তাদের পরিবারকেও স্যাক্রিফাইস করতে হয়, নিজেদের সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষটাকেও। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তেমনই এক আর্মি মেজরের জীবন নিয়ে তৈরি আমার ওন মুভিটি আসলে 2014 সালে টেরোরিস্ট অ্যাটাকে শহীদ হওয়া মেজর মুকুলের বায়োপিক। তাছাড়া মুভিটি বের হবার পরেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তো চলুন আর কথা না বলে এই অসাধারণ মুভির এক্সপ্লানেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ইন্দু নামের একটা মেয়েকে প্লেনে করে কোথাও যেতে দেখি। ইন্দু প্লেন থেকে নিচের সাগর আর আকাশকে দেখে বলে, আমিও তার কাছ থেকে এতটা দূরে যতটা এই আকাশ আর সাগর একে অপরের থেকে দূরে আছে। হ্যাঁ, আমরা দুজন ফরএভার লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি। এখানে ইন্দু কার কাছ থেকে দূরে থাকার কথা বলছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমাদেরকে একটা ব্যস্ত আর্মি ক্যাম্প দেখানো হয়, যেখানে সবাই মিশনে যাবার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সেরে নিচ্ছিল। কেউ কেউ বাড়িতে ফোনে কথা বলে নিচ্ছিল, আবার কেউ কেউ নামাজ পড়ে নিচ্ছিল। সেখানেই আমরা আমাদের মুভির হিরো মুকুলকে দেখতে পাই, যে সবাইকে একটু বিনোদন দেবার জন্য তার কলিগের সাথে পুশ আপ মুডে থাকার গেম খেলছিল। সবাই যখন সেদিকেই মনোযোগী ছিল, হঠাৎই সেখানে শত্রুদের আক্রমণ হয়। সবাই সেখানে অপ্রস্তুতই ছিল। তারা প্রস্তুত হবার আগেই সেখানে শত্রুদের এলোপাথারি গুলি চলতে শুরু করে। মুকুল সহ আরও কয়েকজন বন্দুক নিয়ে শত্রুদের দিকে পাল্টা আক্রমণের জন্য ছুটে যায়। আক্রমণ থামলে দেখা যায় মুকুল যথেষ্ট ঘায়েল হয়ে গেছে। সোলজাররা মুকুলকে দ্রুত মেডিকেশন রুমে আনলে ডাক্তার দেখে মুকুলের গায়ে যে রক্ত লেগে আছে সেটা আসলে রক্ত না, অন্য কিছু। তখনই মুকুল হেসে ওঠে। আসলে মুকুল নিজেই এই সব কিছু প্ল্যান করছিল, যাতে সে বুঝতে পারে তার টিম আকস্মিক আক্রমণের জন্য কতটা প্রস্তুত। একজন সোলজার মুকুলের হাসি দেখে বলে, কি এটা কি প্র্যাঙ্ক ছিল? মুকুল বলে, না, এটা কোনো প্র্যাঙ্ক না। এরকম অ্যাটাক তো সত্যি সত্যি যে কোনো সময় আমাদের উপর হতে পারে, অথচ আমরা একজনই অ্যাটাকের জন্য প্রস্তুত ছিলাম না। এরপর মুকুল সবাইকে সবসময় প্রস্তুত থাকার জন্য মোটিভেশন দেয়। এখানে আমরা বুঝতে পারি মুকুল আসলে যেমন সাহসী অফিসার, তেমনি একজন ভালো লিডার। মুকুলরা যখন তার কলিগের জন্মদিন উপলক্ষে মজা করছিল, তখনই তার কাছে আর্মি কমান্ডারের কল আসে। কমান্ডার মুকুলকে বলে, পার্লামেন্ট অ্যাটাকে কমরেড আফজাল গুরু মারা গেছে। তার সৎকারের জন্য তার দলের লোকেরা আর তার ফ্যামিলি সেখানে অবশ্যই আসবে। তোমাদের তাদের মধ্য থেকে আলতাফ বাবাকে ধরে আনতে হবে। মুকুলরা এর সাথে সাথেই তার টিম নিয়ে বের হয়ে পড়ে আলতাফকে ধরার জন্য। এদিকে আমরা জঙ্গি সর্দার আলতাফকে দেখি। আলতাফের লোকেরা তাকে সিকিউরিটি দিয়ে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। হঠাৎই রাস্তায় আর্মিরা তাদের পথ আটকায়। এখানে আলতাফের লোকেদের সাথে মুকুলদের অনেক গোলাগুলি হয়, কিন্তু আলতাফের আরও লোকেরা এসে আলতাফকে কোনো রকমে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আর তাদের অনবরত পাথর নিক্ষেপের কারণে আর্মিদেরও পিছু হটতে হয়। এসবের মাঝে সেখানে পুলিশও চলে আসে সবাইকে শান্ত করার জন্য। এক কথায় সেখানে তখন তুমুল বিশৃঙ্খলা শুরু হয়। এসবের মাঝে লতিফ নামের একজন আলতাফের লোক সেজে আলতাফকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। এদিকে সোলজাররা সবাই ক্যাম্পে ফিরে আসে। আলতাফকে ধরতে পারিনি বলে সবারই খুব আফসোস হচ্ছিল। মুকুলের বস তাকে বলে, এটা তো আমার লাস্ট মিশন ছিল, কিন্তু তাও সফল হলো না। কাল থেকে আমার জায়গায় তুমি থাকবে। আশা করি সব দায়িত্ব তুমি সুন্দর করে পালন করবে। এরপর তাদের মেজরের রিটায়ার করা উপলক্ষে সোলজাররা সেখানে সবাই মিলে একটা ছবি তোলে। এরপর আমাদের আবারও ইন্দুকে দেখানো হয়। ইন্দু প্লেনে বসে সেই ছবিটাই দেখছিল। ইন্দু বলে, মেজর মুকুল, যদিও সেখানে কোম্পানি কমান্ডার, কিন্তু আমার জন্য ও একটা বাচ্চা। পরের সিনে আমরা 1983 সালের 12 এপ্রিলের দৃশ্য দেখি, যেদিন মুকুলের জন্ম হয়েছিল। মুকুলের বাবা খুব শখ করে তার নাম মুকুল রেখেছিল। এরপর আবারও 2004 সালে সিনটা শিফট হয়। ইন্দুর বয়স তখন সবে 21 বছর। ইন্দু আর মুকুল দুজনেই মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজের স্টুডেন্ট। একদিন ইন্দু আর তার ক্লাসের কিছু মেয়ে মিলে আলপনা প্রতিযোগিতায় অংশ নেয়, আর তারা ফার্স্টও হয়ে যায়। ইন্দু যখন প্রাইজ নিতে যায়, তখন সেখানে থাকা ম্যামের ইন্দুর চেহারা দেখে ভালো লাগে। তাই সে ইন্দুকে ডেকে বলে, আমি তোমাকে ইন্টার কলেজ কালচারালে র্যাম্প ওয়ার্ক কম্পিটিশনের জন্য সিলেক্ট করতে চাই। ইন্দু বলে ওঠে, না না ম্যাম, আমার স্টেজ ফিয়ার আছে, আমি এটা করতে পারবো না। কিন্তু ইন্দুর ম্যাম রঞ্জিত নামের একটা ছেলেকে বলে, ইন্দুকে আমাদের ছেলেদের কাছে নিয়ে যাও, ওরাই ওকে সব শিখিয়ে দেবে। রঞ্জিত সেদিন ইন্দুকে প্র্যাকটিস রুমে নিয়ে আসে, আর এখানেই ইন্দু আর মুকুলের প্রথম সাক্ষাৎ হয়।
মুকুল ছিল এই প্রোগ্রামের ম্যানেজমেন্ট হেড। ইন্দুকে এমন শার্ট প্যান্ট পরা দেখে মুকুল বলে, এমন শার্ট প্যান্ট পরা ছেলে ফিমেল মডেল হিসেবে র্যাম্প ওয়ার্ক কিভাবে করবে? প্রথম সাক্ষাতেই মুকুলের এমন কথা শুনে ইন্দুর প্রচুর রাগ লাগে, কিন্তু সে মুকুলকে সিনিয়র ভেবে বলে, ভাইয়া আমি আসতে চাইনি, ম্যামই আমাকে জোর করে পাঠিয়েছে, আর এমনিতে আমার স্টেজ ফিয়ার আছে। মুকুল বলে, স্টেজে না উঠলে তো স্টেজে ফিয়ার থাকবেই, আসো স্টেজে আসো। এই কথা বলেই মুকুল ইন্দুকে হাত ধরে স্টেজে উঠায়। এরপর থেকে ইন্দু মুকুলের কাছ থেকে র্যাম্প ওয়ার্কের ট্রেনিং নিতে থাকে। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। স্টেজে ইন্দু কিছুটা নার্ভাস ছিল, কিন্তু মুকুলকে দেখে যেন তার নার্ভাসনেস দূর হয়ে যায়, আর সে একটা মিষ্টি হাসি দিয়ে নিজের পারফরমেন্স শো করে। মুকুলও ইন্দুকে এই প্রথমবার শাড়িতে দেখে তার প্রেমে পড়ে যায়। ইন্দুর দিকে সে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। ইন্দু এই কম্পিটিশনে এতটাই সুন্দর পারফর্ম করে যে তাদের কলেজ উইনার হয়, আর এই উপলক্ষে কলেজ থেকে একটা ছোট্ট পার্টি রাখা হয়। পার্টিতে সবাই একসাথে আড্ডা দিচ্ছিল, ড্রিঙ্কস করছিল, কিন্তু মুকুল একপাশে একা একা বসেছিল। এটা দেখে ইন্দু মুকুলের পাশে গিয়ে বসে আর জিজ্ঞেস করে, কি হলো, আপনি ড্রিঙ্কস করেন না? মুকুল বলল, না, সামনে আমার এসএসবি এর এক্সাম, তাই এসব থেকে একটু দূরেই থাকছি। ইন্দু জিজ্ঞেস করে, এসএসবি আবার কি এক্সাম? মুকুল উত্তর দেয়, আর্মিতে যারা জয়েন করতে চায় তাদের সিলেকশনের জন্যই এই এক্সাম নেওয়া হয়। ইন্দু বলে, আপনার আর্মি হওয়ার এত ইচ্ছা, আপনি কি আর্মি ফ্যামিলির? না না, আমার ফ্যামিলিতে কেউই আর্মি না, এমনকি আমার মা চায়ও না যে আমি আর্মির এক্সাম দিই, কিন্তু বাবা সবসময় সাপোর্ট করে। যখন আমি ছোট ছিলাম তখন একবার স্কুল থেকে আর্মিদের ফিল্ডে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে তাদের পোশাক শৃঙ্খলা এসব কিছু দেখে আমার আর্মি অনেক ভালো লাগে, আর সেদিন থেকেই আমার স্বপ্ন আর্মি হওয়া। কিন্তু এসএসবি এক্সাম অনেক টাফ হয়, আমাকে যে করেই হোক সিলেক্ট হতে হবে। ইন্দু বলে, আপনি সিলেক্ট হবেন না সেটা হতেই পারে না, আমার মতো মেয়েকে আপনি র্যাম্প জিতিয়েছেন, আর এটার এমন কি? মুকুল বলে, আমার মা রোজ দোয়া করে যাতে আমি এই এক্সামে ফেল করি আর আর্মিতে না যাই। ইন্দু বলে ওঠে, তাই? আচ্ছা, আমি আপনার জন্য দোয়া করব যাতে আপনি সিলেক্ট হয়ে যান। তখনই ইন্দুকে তার এক ফ্রেন্ড বাসায় যাওয়ার জন্য ডাক দেয়। ইন্দু চলে যেতে গেলে মুকুল তাকে থামিয়ে বলে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছিল স্টেজে। ইন্দু লজ্জা মাখা হাসি দিয়ে বলে, সত্যি? আমি শুনেছি আপনি কলেজে সুপার মডেল, কিন্তু আপনি কখনো আমার সাথে র্যাম্প ওয়ার্ক করেননি। এটা শুনে মুকুল ইন্দুর দিকে হাত বাড়িয়ে দেয়, সেখানেই র্যাম্প ওয়ার্ক করার জন্য, আর ইন্দুও মিষ্টি একটা হাসি দিয়ে মুকুলের হাত ধরে নেয়। এরপর দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে ইন্দুর হোস্টেলের সামনে আসে। ইন্দু সেদিন লজ্জা একদম লাল হয়ে গিয়েছিল, সে যেন মুকুলের চোখে চোখ রাখলেই আর নিজেকে সামলাতে পারবে না, তাই সে এক দৌড়ে হোস্টেলে চলে যায়। এরপর হোস্টেলের করিডোরে গিয়ে একটা কাগজে নিজের নাম্বার লিখে মুকুলকে দেয়। মুকুল কাগজটা নিয়ে নাম্বারটা উঠিয়ে কল করে ইন্দুকে। ইন্দু তো খুশিতে পাগল হয়ে যাবার মতো অবস্থা। প্রথম প্রেমের প্রথম অনুভূতি আসলে অনেক সুন্দর। এরপর থেকেই শুরু হয় মুকুল আর ইন্দুর প্রেম, একসাথে ঘুরোঘুরি, সময় কাটানো, সবকিছু। ইন্দু মুকুলকে এসএসবি এক্সামের ভাইবা পাশ করার জন্য একটা বই উপহার দেয়। দুজনে একসাথে খুব সুন্দর সময় কাটায় কিছুদিন। দেখতে দেখতে মুকুলের এসএসবি এক্সামের দিন চলে আসে। ইন্দু খ্রিস্টান হওয়া সত্ত্বেও প্রথমবারের মতো সেদিন মন্দিরে যায় আর মুকুলের জন্য প্রেয়ার করে। এদিকে মুকুলকেও ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। মুকুল সব প্রশ্নের সুন্দর করে উত্তর দেয় আর তার সিলেকশনও হয়ে যায়। ভাইবা বোর্ড থেকে বের হয়ে মুকুল প্রথম কলটাই করে ইন্দুকে। ইন্দু তখন মন্দিরে মুকুলের জন্য প্রে করছিল। মুকুল ইন্দুকে কল দিয়ে বলে, ইন্দু, আমি সিলেক্ট হয়ে গেছি। ইন্দু তো তখন খুশিতে কেঁদেই ফেলে। এর পরের দিন মুকুল ইন্দুকে তার বাসায় নিয়ে যায় আর ইন্দুকে তার বাসার সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মুকুলের মা ইন্দুকে দেখে যেন খুশি হয় না, কারণ সে আগেই ইন্দুর ব্যাপারে জানতো, আর ইন্দু খ্রিস্টান বলে সে ইন্দুকে নিজের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল না। মুকুল তখন তার মাকে দেখে ইন্দুর কাঁধে হাত রেখে সোজাসুজি বলে, মা, ও ইন্দু, আমি এই মেয়েটাকেই ভালোবাসি। কিন্তু মুকুলের মা ইন্দুকে সেখানে অপমান করতে শুরু করে। মুকুল তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা যেন থামার পাত্রই না। মুকুলের মা তখন ইন্দুকে ভেতরে ডেকে নিয়ে যায়। সে ইন্দুকে বলে, মুকুল আমার একমাত্র ছেলে, পরিবারের সবচাইতে ছোট, এই জন্য আদর যত্নে এমন হয়েছে। ও আসলে তোমাকে ভালোবাসে না। তোমার মতো কত মেয়ে যে ওর চক্করে পড়েছে তা তুমি জানোই না। তাছাড়া পণ্ডিত বলেছে মুকুলের কুণ্ডলিতে দুটো বিয়ে লেখা আছে, একটাও নিজের জন্য করবে, একটা পরিবারের জন্য। আমার ছেলেটা কিন্তু ভালো না, আর এমনিতেও আর্মিতে চলে যাবে, আর এখানে সেখানে ঘুরে বেড়াবে। কোথায় কি করবে তা তো তুমি জানবে না। ও তোমাকে ছেড়ে দিবে, কিন্তু আমিও তো একজন মেয়ে, তাই তোমাকে সত্যটা জানাচ্ছি। দেখেছেন কাণ্ড, মেয়ে পছন্দ হয়নি বলে নিজের ছেলের নামে মিথ্যা বলতেও ছাড়ছে না। এরপর মুকুল 1 বছরের জন্য আর্মি ট্রেনিংয়ে চলে যায়।
তাদের ট্রেনিংয়ের নিয়ম ছিল এই 1 বছরে কেউই ট্রেনিং সেন্টারের বাইরে যেতে পারবে না, তবে তাদের ফ্যামিলি চাইলে প্রতি রবিবার তাদের সাথে দেখা করতে যেতে পারবে। মুকুলের সাথে প্রতি সপ্তাহে তার মা আর ইন্দু দেখা করতে যেত। মুকুল খুব পরম যত্নে ইন্দুর কাঁধে মাথা রেখে কিছুটা সময় পার করে নিত, আর মুকুলের মা তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতো। সেটা মুকুল পরম তৃপ্তিতে খেত। একদিন মুকুল ইন্দুকে বলে তার ট্রেনিং শেষ হবার আগেই যেন ইন্দু তার বাসায় মুকুলের ব্যাপারে কথা বলে। ইন্দু এটা শুনে কিছুটা আপসেট হয়, তবে সে নিজেও সিদ্ধান্ত নেয় বাসার মানুষকে এই ব্যাপারে জানানোর। ইন্দু সেদিনই বাসায় যায়। ইন্দুর ফ্যামিলিতে তার মা বাবা আর 2 ভাই আছে। ইন্দু যখনই সবার সাথে বসে আড্ডা দিচ্ছিল তখনই সে হঠাৎই তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, একটা কথা আছে। ইন্দুর বাবা তাকে নির্ভয়ে বলতে বলে। ইন্দু এরপর মুকুল সম্পর্কে সব কিছু বলে। সব শুনে ইন্দুর বড় ভাই খুব রেগে গেলেও ইন্দুর বাবা ঠান্ডা মাথায় তাকে বলে, এসব ইনফ্যাচুয়েশন ছাড়া আর কিছুই না ইন্দু, এসব থেকে বের হয়ে পড়াশোনায় মনোযোগ দাও। ইন্দু আর কিছুই বলতে পারে না তার বাবার মুখের উপর। দেখতে দেখতে মুকুলের ট্রেনিং শেষ হয়ে যায়, আর আজ সে অফিসিয়ালি লেফটেন্যান্ট পদে জয়েন করতে যাচ্ছে। মুকুলের এই বিশেষ দিনে সেখানে ইন্দু থাকবে না তা কেমন করে হয়? ইন্দু মুকুলের পরিবারের সাথে গেস্ট কর্নারে বসে মুকুলের আগমনের অপেক্ষায় ছিল। সব লেফটেন্যান্টরা প্যারেড করতে করতেই মাঠে আসে, আর ইন্দু মুগ্ধ চোখে তাদের মাঝে থাকা মুকুলকে দেখতে পায়। প্যারেড শেষ করার পর ইন্দু মুকুল আর তার পরিবারের ছবি তুলে দেয়। মুকুলের বাবা ইন্দুকেও তাদের সাথে ছবি তুলতে বলে। এরপর তারা সবাই একসাথে সুন্দর কিছু ছবি তুলে এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখে। একদিন ইন্দু যখন চার্চে বসে প্রার্থনা করছিল তখন তার কাছে মুকুল আসে আর ইন্দুকে বলে, আজ আমি স্টেফেন পেয়েছি, সেটা দিয়ে তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। মুকুল একটা কাপল রিংয়ের সেট ইন্দুর হাতে দেয়। এরপর তারা দুজন দুজনকে সেই রিং পরিয়ে দেয়। মুকুল বলে, আমি ডিউটিতে গেলে যাতে তোমার একা ফিল না হয় সেজন্য এটা নিয়ে এসেছি। ইন্দু মুকুলের কথা শুনে মিষ্টি করে হেসে ফেলে। দেখতে দেখতে মুকুলের ডিউটির তারিখ চলে আসে। মুকুলের প্রথম ডিউটিটি পড়েছিল ইন্ডিয়ার বর্ডারে। মুকুলকে স্টেশনে বিদায় জানাতে মুকুলের পরিবারের সাথে সাথে ইন্দুও আসে। ইন্দু মুকুলকে একটু পাশে টেনে নিয়ে নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে বলে, আমি মুভিতে দেখেছি আর্মিরা যখন ডিউটিতে খুব ক্লান্ত হয়ে পড়ে তখন মানিব্যাগে থাকা ওয়াইফের ছবি দেখে স্বস্তি অনুভব করে। তুমি কি এটা তোমার মানিব্যাগে রাখবে? মুকুল সাথে সাথেই ছবিটা মানিব্যাগে ভরে নিয়ে বলে, এখন ঠিক আছে? ইন্দু বলে, হ্যাঁ। এরপর মুকুলের পরিবারের সবাই এবং ইন্দু কাঁদতে কাঁদতে মুকুলকে বিদায় দেয়। মুকুল সবাইকেই সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু নিজেদের এত কাছের মানুষ দূরে চলে যাবে ভেবে সবারই ভীষণ মন খারাপ হচ্ছিল। এখান থেকেই শুরু হয় ইন্দু আর মুকুলের লং ডিস্টেন্স রিলেশনশিপ। মুকুলের প্রথম পোস্টিং হয় ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার লাইন অফ কন্ট্রোলে। মুকুলরা রাতে ডিউটি করার সময় একজন আরেকজনকে জাগিয়ে রাখার জন্য অথবা কোনো সংকেত দেবার জন্য এক ধরনের বাঁশি ব্যবহার করত। একদিন মুকুল তার পাশে লেফটেন্যান্ট জেগে আছে কিনা জানতে বাঁশির সিটি দেয়, কিন্তু কোনো ফিডব্যাক না পেলে সেখানে গিয়ে দেখে সেই লেফটেন্যান্টের অস্ত্র আর বাঁশি পড়ে আছে। মুকুল চারপাশে তাকিয়ে একজন সন্দেহজনক লোককে দৌড়ে যেতে দেখে, আর সে তাকে গুলিও করে দেয়, কিন্তু গুলি খেয়েও সেই লোক কোনোভাবে পালিয়ে যায়। আর সামনে তাকিয়ে মুকুল সেখানে তার কলিগের লাশ দেখে ভয় পেয়ে যায়। এই ঘটনা যেন আর্মি সম্পর্কে মুকুলের পুরো ধারণাই পাল্টে দেয়। আর্মিদের জীবন যে কতটা অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ সেটা মুকুল রিয়েলাইজ করতে পারে, আর এরপর থেকেই এই প্রফেশনটাকে মুকুল আরও সিরিয়াসলি নেয়। 18 মাস পর মুকুলের পোস্টিং মধ্যপ্রদেশের আর্মি ক্যাম্পে। এখানে মুকুল তার জুনিয়রদের ট্রেন করার ডিউটি পায়। এদিকে ইন্দু কলেজ শেষ করে আর বাড়ি ফিরে যায় না। চেন্নাইতে মুকুলের বাবা মায়ের সাথেই সে থাকতে শুরু করেছিল। মুকুলের পরিবারের সবাই ইন্দুকে খুব পছন্দ করত। একদিন ইন্দুকে নিতে ইন্দুর বাবা আর ভাই মুকুলদের বাড়িতে আসে। মুকুলের বাবাকে ইন্দুর বাবা বলে, আমার মেয়ে এখনো ম্যাচিউর হয়নি, আমি চাই না আমার মেয়ে আপনার ছেলের সাথে যোগাযোগ রাখুক। ও 2 বছর ধরে ঘরে ফিরে যায় না আপনার ছেলের জন্য। ইন্দু যাতে আপনাদের ঘরে আর না আসে সেটা ভালো করে খেয়াল রাখবেন। মুকুলের বাবা তখন বলে উঠে, ইন্দু তো আমাদের মেয়ের মতো, ও কেন আমাদের ঘরে আসবে না? মুকুলের মাও বলে, ইন্দু শুধু মুকুল আসলে এখানে আসে, তাছাড়াও আমাদের ঘরে তেমন একটা আসে না। তখনই ইন্দু ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে, আর সেখানে তার বাবা আর ভাইকে বসা দেখে শকড হয়ে যায়। তারপর ইন্দুর বাবা আর ভাই তাকে বাড়িতে নিয়ে যায়। ইন্দুর মা তাকে অনেক বোঝায় মুকুলকে ছেড়ে দেবার জন্য, কিন্তু ইন্দু তার কথা কানে তোলে না। ইন্দু মুকুলকে কল করে সব কিছু বলার জন্য, কিন্তু মুকুল উল্টো ইন্দুর উপর রেগেছিল, কারণ ইন্দুর বাবা মুকুলের নামে আর্মিতে কমপ্লেন করেছিল। মুকুল বলে, তোমার বাবার আমার বাসায় যাবার কি দরকার ছিল? আর আমার নামে সে ওটিতেও কমপ্লেন করেছে।
আর্মি আমার স্বপ্ন, আমার লাইফ। আমি চাই না তোমার জন্য সেটা নষ্ট হোক। সবকিছু শেষ করে ফেলি, চলো তো। ইন্দু তখন বলে ওঠে, প্লিজ এমনটা করো না, আর 1 বছর সময় দাও, আমি তাদেরকেও ঠিক করে নেব। মুকুল বলে, তোমাকে তাদের সাথে কথা বলতে বলেছি, সেটার অলরেডি 4 বছর হয়ে গেছে। 4 বছরে যারা চেঞ্জ হয়নি, তাহলে 1 বছরে কিভাবে হবে? শোনো, আমি আমার ডিসিশনটা নিয়ে ফেলেছি। ইন্দু তখন মুকুলের কথায় অনেক কষ্ট পায়। ইন্দু অনেকক্ষণ যাবৎ নিজেকে ওয়াশরুমে লক করে মুকুলের সাথে কথা বলছিল। ইন্দুর ফ্যামিলির সবাই তাকে বাইরে থেকে ডাকতে থাকে। শেষমেশ ইন্দু বের হয়ে আসে। ইন্দুর মা বলে, তুমি এখনো ওই ছেলের সাথে কথা বলছো? আমরা সবাই বাইরে টেনশন করছি, আর তুমি নিজের ফোন নিয়ে ব্যস্ত। ইন্দু বলে ওঠে, হ্যাঁ ব্যস্ত, আর আমি মুকুলের সাথে অলরেডি বিয়ে করে নিয়েছি, আর আমি একজন আর্মির ওয়াইফ হিসেবে প্রাউড ফিল করি। ইন্দু তখন তার হাতের ট্যাটু দেখিয়ে বলে, এটা ওর আর্মি কমিশন নাম্বার, কিন্তু তোমরা যেহেতু চাচ্ছ আমি ওর সাথে না থাকি, আমি থাকবো না, আমি এই ঘরেই ওয়াইফ হয়ে থাকবো। এরপর থেকে ইন্দু যেন একেবারে চুপচাপ হয়ে যায়। বাসার কারোর সাথে ঠিকভাবে কথা বলে না, ঠিকমতো খায় না, একেবারে নিষ্প্রাণ হয়ে যায়। ইন্দুর বাবা তার মেয়ের এমন অবস্থা দেখে নিজেও কষ্ট পায়। দেখতে দেখতেই ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস উপলক্ষে ইন্দুদের বাসার সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। হঠাৎই বেল বাজলে ইন্দুর বাবা দরজা খুলে দেখে বাইরে মুকুল দাঁড়ানো। ইন্দুর বাবা চুলা জ্বালাতে পারছে না দেখে মুকুল সেটা জ্বালিয়ে দেয়। এরপর নিজের পরিচয় দিয়ে বলে, আমি মুকুল। ইন্দুর ভাইরাও সেখানে চলে এসেছিল। তার বড় ভাই মুকুলকে দেখে তো রেগেই যায়, কিন্তু ইন্দুর ছোট ভাই ম্যাথিউস তাকে শান্ত করে পাশে নিয়ে যায়। ইন্দুর বাবা মুকুলকে বলে, তুমি কি বলতে এসেছো বলো তো? মুকুল বলে, আমি এটাই ভাবছিলাম যে আপনারা আপনার মেয়েকে বেশি ভালোবাসেন নাকি আমি বেশি ভালোবাসি, কিন্তু আমি সত্যি ওকে অনেক বেশি ভালোবাসি। আপনার পছন্দ না হলে আমি কখনোই ওকে বিয়ে করব না, কিন্তু আমি চাই আপনার আমাকে পছন্দ হোক। ইন্দুর বাবা বলে, আমি তোমাকে একটা কথা বলি, এই কথাটা আমার ছেলেমেয়েরাও জানে না। বিয়ের আগে আমিও ডাক্তার হিসেবে আর্মিতে সার্ভিস করতাম। আমি সেখানে দেখেছি আর্মিদের জীবন কতটা যন্ত্রণাদায়ক আর মৃত্যু কতটা পেইনফুল হয়। আমি ছোটবেলা থেকেই ইন্দুকে সবসময় খুশি দেখে এসেছি, কিন্তু এখন ও কারোর সাথে মেশেও না, কথাও বলে না। আমরা এভাবে ওকে দেখলে কষ্ট পাই, কিন্তু আমি যদি একজন আর্মির সাথে ওকে বিয়ে করাই, তো আর্মিদের জীবনের ঝামেলা আমার মেয়েকেও সহ্য করতে হবে, আর আমি এটা করতে চাই না। মুকুল বলে, আমার মাও আমার এই প্রফেশনকে পছন্দ করে না, আপনার ব্যাপারটাকেও সেটাই ধরে নেব, কিন্তু আপনি প্লিজ আমাদেরকে মেনে নিন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, আমি আপনার জবাবের অপেক্ষায় থাকব। তখনই ইন্দু বাইরে এসে মুকুলকে দেখে একদম কেঁদেই ফেলে। ইন্দু তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি মেনে নিবে তো? ইন্দুর বাবা হ্যাঁ বললে ইন্দু তার বাবাকে জড়িয়ে ধরে। ইন্দু মুকুলকে বলে, 12 মাস 4 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে, শেষবার তোমার সাথে কথা হয়েছিল আমার। তুমি তো সবকিছু শেষ করার কথা বলেছিলে, তাহলে আবার এখানে কেন এসেছো? মুকুল বলে, কেন আসবো না, তুমি তো জান আমার। ইন্দু তখন হেসে মুকুলকে তার হাতে ট্যাটুটা দেখায়, আর এভাবেই ইন্দুর ফ্যামিলিও মুকুলকে মেনে নেয়। সময়টা তখন 2009 সাল। ইন্দু আর মুকুল তাদের পরিবারকে নিয়েই 3 বার বিয়ে করে। 28শে আগস্ট কোর্টে, 29শে আগস্ট চার্চে, আর 30শে আগস্ট মন্দিরে। রিসিপশনে ইন্দু মুকুলকে বলে, তোমার মা বলেছিল তোমার কুণ্ডলিতে 2টো বিয়ে লেখা, এখন তো তোমার 3টে বিয়ে হয়ে গেল, তাও আমার সাথেই। মুকুল এরপর ইন্দুকে নিয়ে তার ক্যাম্পে যায়। সবাই সেখানে তাদের দুজনকে খুব সম্মানের সাথে বরণ করে। মুকুলের সেদিন লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে প্রমোশন হয়, আর ইন্দু প্রাউড ওয়াইফের মতো তাকে কংগ্রেচুলেট করে। বিয়ের পর কিছুদিন ইন্দু আর মুকুলের স্বপ্নের মতো কেটে যায়। ইন্দু আর মুকুল তাদের বিবাহিত জীবনে খুবই খুশি ছিল, আর তাদের এই খুশিটা দ্বিগুণ হয়ে যায় যখন তারা জানতে পারে তারা মা বাবা হতে যাচ্ছে। 17ই মার্চ 2011-তে ইন্দু আর মুকুলের কোল আলো করে আসে তাদের মেয়ে আরশি। মুকুলের আবার অন্য জায়গায় পোস্টিং হয়। এবার তার পোস্টিং ছিল ইসরায়েল আর লেবাননের বর্ডারে। 1.5 বছর মুকুল তার পরিবারের সাথে দেখা করতে পারে না। 1.5 বছর পর মুকুল ইন্দু আর তার বাচ্চার সাথে দেখা করতে আসে, তাও শুধুমাত্র 40 মিনিটের জন্য। মুকুল ইন্দুকে বলে, আমি খুব শীঘ্রই মেজর পদে প্রমোশন পেয়ে যাচ্ছি। ইন্দু তখন আবারও তাকে প্রাউডলি কংগ্রেচুলেশন জানায়। এরপর মুকুলের পোস্টিং হয় সাউথ কাশ্মীরে। মুকুল সেখানে চিতা কোম্পানির কমান্ডার হিসেবে যোগদান করে, আর সেখানেই মুকুলের মেজর পদে প্রমোশন হয়। এরপর মুকুলের সিনিয়র তাকে কাশ্মীরের প্রথম মিশন সম্পর্কে বলে। সেটা হচ্ছে কাশ্মীরের জেএসি আহমেদ নামক এক টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে, আর মুকুলের সেই অর্গানাইজেশনের কমান্ডার আলতাফ বাবাকে ধরতে হবে। আলতাফ বাবাকে ধরার জন্য এখন পর্যন্ত আর্মিরা 13টা অপারেশন চালিয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে আলতাফ বাবা সবসময় বেঁচে গেছে। মুকুল তখন তার কোম্পানিতে ফিরে আসে। এরপর তার জুনিয়রদের ভালোভাবে নেক্সট মিশনের জন্য প্র্যাকটিস করতে বলে। মুকুল 2জন কাশ্মীরের সোলজার নিয়ে পুরো কাশ্মীর আর আলতাফ বাবা সম্পর্কে একটা ধারণা নিয়ে নেয়।
কোথা থেকে কি ইনফরমেশন জোগাড় করতে হবে সেসব সম্পর্কেও জেনে নেয়। শেষে মুকুল আলতাফ বাবার বাড়িতে যায়। তাই সে আলতাফের আব্বুকে বলে আলতাফকে সারেন্ডার করতে বলুন, যা ফর্মালিটিস হবে আমি সামলে নেব। এরকম টেরোরিস্ট হয়ে জীবনযাপন করা ঝুঁকিপূর্ণ। কিন্তু আলতাফের আব্বু বলে আমার ছেলে টেরোরিস্ট নয়, সে দেশের জন্য লড়ছে, ও একজন ফ্রিডম ফাইটার। এরপর আমরা আলতাফ বাবার টেরোরিস্ট অর্গানাইজেশন দেখি। আলতাফ সেখানে বড়দের সাথে সাথে ছোট বাচ্চাদের হাতে বন্দুক তুলে দিয়ে তাদেরকে ট্রেন করছিল। আলতাফ নেক্সট মিশনের জন্য কিছু লোকের ইন্টারভিউ নিতে চাচ্ছিল। লতিফ নামের একজন বলে ওঠে আমার পরিচিত কিছু লোক আছে, তাদেরকে ইন্টারভিউয়ের জন্য রিক্রুট করি। আলতাফ তখন লতিফকে এই ইন্টারভিউ অর্গানাইজ করার দায়িত্ব দেয়। এদিকে ক্যাম্পে মুকুলরাও বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনে যায় যে আলতাফ কেল্লারে সুইসাইড স্কোয়াডের কাছে ইন্টারভিউ দিতে আসবে, আর সবাই আলতাফকে ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে। সবকিছু প্রস্তুত করার পর মুকুল তার দলের সবাইকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে মোটিভেট করে। এরপর সবাই বের হয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। মুকুলরা আলতাফ যে স্থানে ইন্টারভিউ নিতে আসবে সেই স্থানের আশেপাশে সব জায়গাতেই সোলজার বসিয়ে নজর রাখতে থাকে। কিন্তু নির্দিষ্ট সময় পরেও আলতাফকে না আসতে দেখে তারা সবাই অবাক হয়। এদিকে আলতাফের দলের এক লোক ক্যামেরায় রেকর্ড করে আলতাফের হয়ে ইন্টারভিউ নিচ্ছিল, কারণ তারাও জেনে গেছে আলতাফের এখানে আসাটা সেফ না। কিন্তু আলতাফ তাকে ফোন করে বলে সুইসাইড স্কোয়াড নিজের জীবন উৎসর্গ করতে রাজি হয়ে ইন্টারভিউ দিতে এসেছে, আর আমি তাদের ইন্টারভিউ নিতে যেতে পারবো না? এটা তো তাদের সম্মানের খাতিরে আমাকে করতেই হবে। এরপর আলতাফ খুব গোপনে সেখানে আসে আর সুইসাইড স্কোয়াডের ইন্টারভিউ নিতে শুরু করে। এদিকে মুকুলরাও সবাই আলতাফের আসার খবর পেয়ে মিশন স্টার্টের জন্য প্রস্তুত হয়ে যায়। আলতাফের ইন্টারভিউ নেবার সময় একজনের উপর তাদের সন্দেহ হয়, তাই সে সবাইকে উপরে ডাকে। দেখা যায় যারা ইন্টারভিউ দিতে এসেছিল তারা সবাই আর্মির ঠিক করা লোক। আলতাফের লোকেরা তাদেরকে শ্যুট করতে যাবে তখনই মুকুলের ফোর্স সেখানে অ্যাটাক করে দেয়। টেরোরিস্ট আর আর্মিদের মাঝে তুমুল এক গোলাগুলি শুরু হয় তখন, যার দরুন আলতাফের বেশ কিছু লোক মারা যায়। কিন্তু আলতাফ এক স্থানে গিয়ে লুকিয়ে পড়ে। এখানেই মুকুল রিভিল করে লতিফ আসলে তাদেরই লোক। সে লতিফকে আলতাফের গ্যাংয়ে সামিল করেছিল ইনফরমেশন জানার জন্য, আর এই ইন্টারভিউটাও আলতাফকে ধরারই একটা ফাঁদ ছিল মাত্র। মুকুল এরপর আলতাফ যেখানে লুকিয়েছিল সেখানে যায়। এখানে তাদের মাঝে একটা অসাধারণ ফাইট হয়। শেষমেশ মুকুল আলতাফকে শ্যুট করে মারতে সক্ষম হয়, আর এভাবেই তাদের হাতে এত ওয়ান্টেড একটা টেরোরিস্ট মারা যায়। মিশন সাকসেসফুল হওয়ার খুশিতে মুকুল আর তার টিমের সকলে আনন্দ উল্লাস করতে করতে ক্যাম্পে আসে। মুকুলের সিনিয়ররা তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আর মুকুল একজন গ্রেট লিডারের মতো এই ক্রেডিটটা তার টিম মেম্বারদের দিয়ে দেয়। একদিকে আর্মি ক্যাম্পে আলতাফকে মারার খুশিতে আনন্দ উদযাপন হচ্ছে, আর অন্যদিকে আলতাফের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আলতাফের শত শত ভক্ত আর আলতাফের বাড়ির লোকেরা অশ্রুসিক্ত নয়নে আলতাফের লাশটা গ্রহণ করে। সবাই মিলে আলতাফকে একজন ফ্রিডম ফাইটারের সম্মাননা দিয়ে শহীদ হিসেবে গ্রহণ করে। আলতাফের ভাই আসিফ ওয়ানি এসে আলতাফের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে, আর সে তার সব লোককে প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত হতে বলে। এদিকে মুকুলরা লতিফের কাছে এসে তাকে 15 লাখ টাকা উপহার দিয়ে বলে তোমাকে অনেক ধন্যবাদ লতিফ, তুমি না থাকলে এই মিশনটা কমপ্লিট হতো না কিছুতেই। সরকার তোমার জন্য এই টাকাটা পুরস্কার হিসেবে পাঠিয়েছে। কিন্তু লতিফ সেই টাকা না নিয়ে বলে আমি প্রতি মাসে যেই স্যালারি পাই তাতেই আমার হবে। আমি এই কাজটা টাকার জন্য করিনি, আমি আমার ভাইয়ের জন্য করেছি। আমার ভাই দিল্লির একটা ভালো কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করত, অথচ আলতাফ ওকে সুইসাইড বোম্বার বানিয়ে দিয়েছে। এরপর লতিফ মুকুলদের আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে আসিফ ওয়ানির বিবরণ। সব টেরোরিস্টকে মূলত এই আসিফ ওয়ানি ট্রেন করে। মুকুল জিজ্ঞেস করে এই আসিফ ওয়ানি দেখতে কেমন? লতিফ বলে আমি তাকে কখনোই দেখিনি, সে সবসময় নিজের মুখ ঢেকে রাখত। রাতে মুকুল ক্যাম্পে ফিরে ইন্দু আর তার পরিবারকে কনফারেন্স কল করে। মুকুল তার বাবাকে বলে সে একটা নতুন ফ্ল্যাট নিতে চায়, তার বাবা যেন একটু ব্যাপারটা দেখে। মুকুলের বাবা বলে আচ্ছা দেখব। তারপর বাবা মাকে বাই বলে ইন্দুর সাথে কথা বলতে শুরু করে। ইন্দু মুকুলকে বলে এবার দিওয়ালি আর আমার জন্মদিন একদিনে, তুমি কি এবারও আসবে না মুকুল? মুকুল বলে আমি চেষ্টা করব। ইন্দু বলে আমরা এখন ফ্ল্যাট নিতে যাচ্ছি, হোম লোন নিতে হবে তো। মুকুল বলে তুমি আর বাবাকে দিয়ে আমার কাছে যা থাকে তা দিয়েই ধীরে ধীরে লোন কমপ্লিট করে ফেলব। ইন্দু বলল তোমার একার করতে হবে না তো, আমি টিচার্স কোর্স কমপ্লিট করে নিয়েছি, এরপর আমরা একসাথে সব কিছু ম্যানেজ করে নেব। মুকুল তখন ইন্দুকে আই লাভ ইউ বলে কল কেটে দেয়। এদিকে লতিফের রাতে হঠাৎই ঘুম ভেঙে যায়, আর সে গোয়াল ঘরে গিয়ে দেখে তার দুটো গরু সাপের কামড়ে মারা গেছে। লতিফ সাপটিকে মারার জন্য হাতে লাঠি নেয়, আর তখনই সে তার সামনে আসিফ ওয়ানি আর কয়েকজন লোককে দেখতে পায়। আসিফ ওয়ানি লতিফকে বলে এই সাপ দেখেই ভয় পাচ্ছ?
আর সাপ যদি আমাদের ঘরে ঢুকে আমাদের কামড়ে আমাদের নিজেদের ঘরই দখল করে নেয়? এই ইন্ডিয়ান আর্মিও সাপের মতো। ওরা প্রথমে আমাদের ঘরে ঢুকে, এরপর আমাদের ভাইদেরকে আমাদের হাতেই মারে, এরপর আমাদের জন্মভূমিটাকে দখল করে নেয়। তোকে কে পাঠিয়েছিল আমাদের কাছে? লতিফ তখন চুপ করে থাকলে আসিফ আবারও বলে, তুই যদি না বলিস তাহলে এই সাপ তোর মায়ের কোলে ছেড়ে আসবো। লতিফ তখন ভয় পেয়ে বলে, আমার মাকে কিছু করো না, আমাকে মেজর মুকুল ইনফর্মার হিসেবে যোগ দিয়েছিল। এরপর আসিফ ওয়ানি লতিফকে সেখানে খুব ব্রুটালি মেরে ফেলে। পরদিন সকালে লতিফের লাশ দেখে তার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। মুকুলও ইন্টারনেট থেকে আসিফ ওয়ানির সব কল রেকর্ড বের করে রাখে। তারপর তার টিম নিয়ে যায় লতিফের বাড়িতে। লতিফের এমন করুণ মৃত্যুতে মুকুলও কিছুটা কষ্ট পায়, কিন্তু তার আর কিছুই করার নেই। লতিফকে কবর দেওয়ার পর মুকুল লতিফের ফ্যামিলিকে সেই 15 লক্ষ টাকা দিয়ে আসে। মুকুল আর তার টিম আসার পথে বিভিন্ন সিনেমা নিয়ে গল্প করছিল। তারা লতিফের জন্য হওয়া মন খারাপটা এভাবেই কাটিয়ে দিতে চাইছিল, তাই তারা সবাই মিলে একটা গান ধরে। ইন্দুও তখন ফোন দিয়ে মুকুলের সাথে এসব নিয়েই কথা বলছিল। হঠাৎ করেই তাদের গাড়ির উপর আবারও টেরোরিস্ট অ্যাটাক হয়। টেরোরিস্টরা সংখ্যায় অনেক বেশি ছিল, আর আচমকা এই অ্যাটাক হওয়ায় মুকুলের টিমের অনেকেই মারা যায়। এদিকে ফোনের উপাশে থাকা ইন্দুও কিছু বুঝতে পারে না। সে চারদিকে গোলাগুলির শব্দ শুনে পাগলের মতো কাঁদতে থাকে। মুকুলরা সবাই মিলে কোনোভাবেই টেরোরিস্টদের প্রতিহত করে, কিন্তু তাদের অধিকাংশ টিম মেম্বারই এই অ্যাটাকের কারণে মারা গিয়েছিল। মুকুল নিজেও এই আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। তবুও সে ইন্দুর কলটা কোনোভাবে ধরে বলে, আমি ঠিক আছি। ইন্দু এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবুও তার কান্না থামে না। পরের দিন সকল শহীদ সোলজারকে আর্মি ক্যাম্পে সম্মানের সহিত সমাহিত করা হয়। মুকুল এখনও এসব কিছুই মানতে পারছিল না, তাই সে তার সিনিয়রের কাছে আসিফ ওয়ানিকে মারার পারমিশন চায়। মুকুলের সিনিয়র বলে, হ্যাঁ, আমাদের এটা করা উচিত। মুকুলকে লতিফের সাথে পরিচয় করিয়েছিল ওয়াহিদ আমান নামের কাশ্মীরেরই এক সোলজার। মুকুলকে আমাদ সব মিশনে অনেক সাহায্য করেছে। আমাদ মুকুলের একজন বিশ্বস্ত টিম মেম্বার ছিল। একদিন মুকুলের কাছে খবর আসে টেরোরিস্টরা আমাদেরকে কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু আমাদকে উদ্ধার করতে যাওয়াটা এখন সোলজারদের জন্য অনেক বেশি রিস্কের। এজন্য মুকুলের সিনিয়র আমাদকে উদ্ধার করার জন্য কোনো মিশন পরিচালনা করতে নিষেধ করে। কিন্তু মুকুল নাছোড়বান্দা, সে যে করেই হোক আমাদকে উদ্ধার করতে চাইছিল। তাই সে তার টিম মেম্বারদেরকে নিয়ে আমাদ কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে থাকে। মুকুলরা যখন আসিফ ওয়ানির ছোটবেলার পরিচিত কিছু বন্ধুকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই সেখানে মুকুলের সাথে দেখা করতে আসিফ ওয়ানির বাবা আসে। আসিফ ওয়ানির বাবা বলে, আমি এখানে আমার ছেলে বা আর কোনো টেরোরিস্টের জন্য আসিনি। আমি এখানে এসেছি একটি শান্তিপূর্ণ কাশ্মীর ফিরে পেতে। আমার ছেলে টেরোরিস্ট হয়ে অনেক নির্দোষ মানুষকে হত্যা করেছে। কিছুদিন আগে লতিফ নামের এক নিষ্পাপ কাশ্মীরিকে নির্দয়ভাবে খুন করেছে। আমি চাই না এখন আরেক কাশ্মীরি আমাদের কিছু হোক। আমাদকে আসিফ আলতাফ বাবার লোকদের হাতে তুলে দিয়েছে। কাল সকালে আমাদকে ওরা পাবলিকলি মেরে ফেলার প্ল্যান করেছে। এটা শুনে মুকুলরা আমাদকে বাঁচানোর প্ল্যান করতে শুরু করে। এরপর আমাদেরকে পরের দিনে দৃশ্য দেখানো হয়। আমাদকে টেরোরিস্টরা আলতাফের গ্রামবাসীর সামনে আনে। সকল গ্রামবাসীরা আমাদকে মেরে ফেলার কথা বলছিল। আমাদ তখন অসহায় চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। টেরোরিস্টরা আলতাফের ছেলের হাতে তলোয়ার দিয়ে আমাদের শিরশ্ছেদ করতে বলে। আলতাফের ছেলে কিছুতেই সাহস করে উঠতে পারছিল না। আলতাফের ছেলে আমাদকে আঘাত করতেই যাবে, তখনই ভিড়ের মধ্যে গ্রামবাসীদের ছদ্মবেশে থাকা মুকুল আর তার টিম মেম্বাররা সবাইকে শ্যুট করতে শুরু করে। চারদিকে তখন হট্টগোল বেঁধে যায়। আর এই সুযোগে মুকুলরা আমাদকে নিয়ে সেখান থেকে বের হয়ে একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু একটা টেরোরিস্ট সেই গাড়িটাকে গ্রেনেড মেরে উড়িয়ে দেয়। মুকুলরা আমাদকে নিয়ে কোনোভাবে সেখান থেকে বের হতে থাকে। আর তখনই সেখানে আগমন হয় মুকুলের সিনিয়রের, যে কিনা মুকুলকে এই মিশনে আসতে না করেছিল। এখন সেই এখানে চলে এসেছে মুকুলকে সাহায্য করার জন্য। তারা সবাই সফলভাবে আমাদকে নিয়ে সেখান থেকে ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হয়। সিনিয়রদের পারমিশন ছাড়া মুকুলরা এই মিশন করেছে বলে তাকে আর তার টিমকে কিছুদিনের জন্য বরখাস্ত করা হয়। আর এই কিছুদিন মুকুলরা কাশ্মীরের মানুষদের সাথে খুব ভালো একটা সময় কাটায়। কাশ্মীরের মানুষদের তারা বিভিন্ন কাজে সাহায্য করে, তাদের বাচ্চাদের জন্য স্কুল তৈরি করে, ফ্যামিলির সাথেও ফোনে খুব ভালো একটা সময় কাটায় মুকুল। এরপর মুকুলরা আবারও ক্যাম্পে জয়েন করে। ক্যাম্পে সবাই বিভিন্ন অস্ত্র নিয়ে প্র্যাকটিস করছিল, আর মুকুল তার কমান্ডারের সাথে আসিফ ওয়ানিকে ধরার ব্যাপারেই কথা বলছিল। হঠাৎ সাইফ নামের এক কাশ্মীরি আর্মি সোলজারের হাত থেকে ভুলবশত বুলেট বের হয়ে মুকুলের ব্যাকসাইডে এসে লাগে। মুকুলকে সাথে সাথে সেখানে হাসপাতালে ভর্তি করানো হয়। মুকুল তার টিম মেম্বারদেরকে বলে, আমাকে কেরালা শিফট করে দাও, আমি চাই না কেউ জানুক সাইফের হাত থেকে ভুলবশত বুলেট বের হয়ে গেছে।
তাহলে ওকে বরখাস্ত করে দেয়া হবে। আমরা অন্যান্য স্টেটের, কিন্তু সাইফ কাশ্মীরি। ওকে দেখে আরও কাশ্মীরের ছেলেরা অনুপ্রাণিত হয়ে আর্মি জয়েন করবে। আমি চাই না সাইফের উপর কোনো দোষ পড়ুক। মুকুলের কথা মতো মুকুলকে কেরালা শিফট করা হয়। মুকুলের সার্জারি ইন্দুর বাবা অর্থাৎ মুকুলের শ্বশুর নিজেই করে। যদিও ইন্দু আর মুকুলের পরিবার মুকুলের এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছুই জানত না। মুকুল তার শ্বশুরকে বলে, আঙ্কেল, এসব কারণেই তো আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাননি, তাই না? ইন্দুর বাবা বলে, হ্যাঁ, চাইনি, কিন্তু যখন এক আর্মি অফিসার তার ইউনিফর্ম পরে আমার কাছে আমার মেয়ের হাত চাইতে এসেছিল, তখন আর তাকে মানা করতে পারিনি। এরপর মুকুল তার মা বাবাকে কল দিয়ে একটু কথা বলে। এদিকে ইন্দু যখন কাজ করছিল তখন ইন্দুর ফোনে মুকুলের কল আসে। কলটা সে রিসিভ করে মুকুলের সাথে কথা বলতে থাকে। মুকুল বলে, মা, আজ তুমি চাঁদ দেখেছ? আরশি বলে, না তো বাবা। মুকুল বলে, তাহলে ছাদে যাও, আমরা চাঁদ দেখতে দেখতে কথা বলবো আজ। আরশিও তার মাকে কিছু না বলে গুটি গুটি পায়ে ছাদে চলে যায়, আর মুকুল তাকে পেছন থেকে এসে সারপ্রাইজ করে। আরশি তো তার বাবাকে কাছে পেয়ে মহা খুশি। অন্যদিকে ইন্দু আরশিকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে আরশি ছাদে একা দাঁড়িয়ে আছে। ইন্দু তাকে বকতেই যাবে, তখনই মুকুল আরশির পেছনে এসে দাঁড়ায়, আর মুকুলকে দেখে ইন্দু এক দৌড়ে ছাদে এসে মুকুলকে জড়িয়ে ধরে। 1 বছর পর মুকুলকে কাছে পেয়ে আরশি আর ইন্দু দুজনেই খুব খুশি। কিন্তু ইন্দু যখন মুকুলের পেছনে ব্যান্ডেজ দেখে তখন সে অনেক আপসেট হয়ে যায় আর অনেক কান্না করে। মুকুল ইন্দুকে জড়িয়ে ধরে শান্ত করে। এরপর মুকুল কিছুদিন ইন্দুদের সাথেই থাকে। তারা একসাথে সিনেমা দেখে, শপিং করে, ঘুরতে যায়। ইন্দু, আরশি আর মুকুল 3 জন মিলে খুব ভালো একটা সময় কাটায় একসাথে। মুকুল তার মা বাবার সাথেও ভালো কিছু সময় কাটিয়ে নেয় এই কয়েকটা দিন। এরপর মুকুলের আবারও ক্যাম্পে ফিরে যাবার সময় এসে পড়ে। মুকুলকে যেতে দিতে সবারই খুব মন খারাপ হচ্ছিল। মুকুল সবাইকে সান্ত্বনা দিয়েই হাসি মুখে বিদায় নেয়। ক্যাম্পে ফিরেই মুকুল তার নতুন মিশন সম্পর্কে জানতে পারে। মুকুলের সিনিয়র বলে, সামনে কাশ্মীরি ইলেকশন, টেরোরিস্টরা সব জায়গায় কোনো না কোনো ঝামেলা করবেই করবে, তাই এই ঝামেলা যাতে না হয় আমাদের সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। কোথাও কোনো সন্দেহজনক টেরোরিস্ট দেখলেই তাকে শ্যুট করে দেবে। মুকুলরা তাদের সিনিয়রের ইনস্ট্রাকশন নিয়ে কাজে লেগে পড়ে। ইনফরমারদের সাথে মিটিং, টেরোরিস্টদেরকে খুঁজে বের করে শ্যুট করা, আবার ক্যাম্পে এসে টিম মেম্বারদের সাথে মজা করা, সবকিছুই একসাথেই চলতে থাকে তাদের। আরশিয়ার জন্মদিনে মুকুল আসতে পারে না বলে তাকে ফোনেই উইশ করে। এভাবেই বিভিন্ন কাজে মুকুলের দিন পার হতে থাকে। মুকুলের জন্মদিনের দিন আরশি আর ইন্দু মিলে মুকুলকে ফোনেই উইশ করে, আর এভাবেই ব্যস্ততার মাঝে ইলেকশনের দিন চলে আসে। আর্মিদের সুরক্ষায় প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে সুষ্ঠুভাবে ইলেকশন সম্পন্ন হয়। ইলেকশন শেষে ইলেকশনের ম্যানেজমেন্টে থাকা লোকেরা পুলিং বক্স নিয়ে যখন প্রধান নির্বাচন কার্যালয়ের দিকে যাচ্ছিল, তখনই তাদের বাসে টেরোরিস্টরা অ্যাটাক করে দেয়, আর সেখানে থাকা সবাইকে মেরে ফেলে সকল ব্যালট পেপার আগুনে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে মুকুলরা সেখানে যায়, আর সেখানের এমন অবস্থা দেখে মুকুল তো নির্বাক হয়ে যায়। রাতে মুকুল ক্যাম্পে ফিরে আসে। ইন্দু মুকুলকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? মুকুল বলে, হ্যাঁ, তুমি? ইন্দু বলে, কেন জানি না, 2 দিন ধরে আমার অসহ্য লাগছে, টেনশন হচ্ছে খুব, ঘুমও হচ্ছে না ঠিকঠাক। মুকুল বলে ওঠে, আচ্ছা চলো, আমরা আজকে একসাথে ঘুমাবো। এরপর মুকুল ইন্দুকে ভিডিও কল করে, আর দুজনকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মুকুল পরম মমতায় ইন্দুর ঘুমন্ত চেহারাটা দেখতে থাকে। ইন্দুর যখন ঘুম ভাঙে তখন সে দেখে মুকুল মিশনে যাবার জন্য তৈরি হচ্ছে। ইন্দু বলে, তুমি আমার পাশে থাকলে অনেক ভালো হতো মুকুল। মুকুল বলে ওঠে, আর মাত্র 14 দিন, এরপর ইলেকশনের ঝামেলা শেষ। আমি সে মাসের 9 তারিখ তোমার কাছে আসছি, পুরো 1 মাসের ছুটি, আর তুমি আর আরশি নিজেদের খেয়াল রেখো তো। এরপর মুকুল কল কেটে ক্যান্টিনে চলে যায় সকালের খাবার খেতে। সব সোলজাররা যখন একসাথে খাবার খাচ্ছিল তখনই মুকুলের কাছে আমাদ এসে জানায়, আসিফ ওয়ানিরা কাশ্মীরের কাজীপাথারি গ্রামের এক বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছে, আর সেখানে তারা অনেক লোককে হোস্টেস বানিয়ে রেখেছে। মুকুল আর বাকি সৈন্যরা তখন না খেয়েই দ্রুত এই মিশনের জন্য বের হয়ে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় মুকুলের কাছে আরশির একটা ভয়েস মেসেজ আসে। এত সব চিন্তার মাঝেও যেন মুকুল আরশির ভাঙা ভাঙা গলায় বলা কথাগুলো শুনে বেশ স্বস্তি পায়। মুকুলের সাথে থাকা সেকশন কমান্ডার বলে, আমার ছেলেও আজ 7 বছরে পড়ল, আরশির মতো ওর কথা শুনতে আমার খুব ভাল লাগে। আমার ছেলেও আর্মি হতে চায়, আমি ছুটিতে গিয়ে আমার ছেলেকে আরও অনেক কিছু শেখাবো। এরপর তারা গান গাইতে গাইতে কাজীপাথারে গিয়ে পৌঁছায়। মুকুলরা প্রথমে আসিফের বাবাকে গিয়ে তাদেরকে বলে হোস্টেসদের ছেড়ে দিতে, কিন্তু টেরোরিস্টরা উল্টো তাদের দিকে আক্রমণ করে বসে। কিন্তু মুকুল সোলজারদেরকে পাল্টা আক্রমণ করতে নিষেধ করে, কারণ ভেতরে অনেক হোস্টেস রয়েছে। তারা খুব সাবধানের সাথে এই বিল্ডিংয়ের আশেপাশের এলাকাটা খালি করে। সোলজারদের জন্য বিল্ডিংয়ের ভেতরে যাওয়াটা অনেক রিস্কি, তাই মুকুলের সিনিয়র তাদের বাইরে থেকেই কোনো পদক্ষেপ নিতে বলে। কিন্তু মুকুল চাইছিল না ভেতরে থাকা হোস্টেসদের কোনো ক্ষতি হোক,
এজন্য মুকুল একাই বিল্ডিংয়ের ভেতরে যাবার সিদ্ধান্ত নেয়, আর মুকুলের সাথে সেকশন কমান্ডারও বিল্ডিংয়ের ভেতরে যেতে চায়। এরপর তারা দুজন খুব সাবধানে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে আর কয়েকজন টেররিস্টকে মেরে কিছু হোস্টেসদের সেফলি বাইরে বের করে দেয়। কিন্তু এখনও বিল্ডিংয়ে আরও অনেক হোস্টেজ আছে। মুকুল আর কমান্ডার দুজনেই তাদেরকে বাঁচাতে আবারও বিল্ডিংয়ের ভেতরে যায়। এদিকে আসিফ ওয়ানি বিল্ডিং উড়িয়ে দেবার জন্য একটা শক্তিশালী বম্ব অ্যাক্টিভেট করে দেয়। মুকুলরা সবাইকে বাঁচানোর জন্য টেররিস্টদের মেরে কোনোভাবে সেই বম্ব ডিঅ্যাক্টিভেট করতে সক্ষম হয়, কিন্তু গোলাগুলির মাঝে মুকুলের সাথে থাকা সেকশন কমান্ডারের মৃত্যু হয়ে যায়। মুকুল তার লাশটাকে দেখে খুব কষ্ট পায়, কিন্তু এই মুহূর্তে তার প্রধান কাজই ছিল আসিফ ওয়ানির উপর প্রতিশোধ নেওয়া। মুকুল আসিফ ওয়ানিকে খুঁজে বের করে আর তাদের মাঝে দারুণ একটা ফাইট হয়, আর শেষমেশ মুকুল আসিফ ওয়ানিকে মেরে বিল্ডিং থেকে বের হয়ে আসে। মুকুল বের হয়ে এসে সবাইকেই গুড নিউজটা দেয়, আর সব আর্মিরা আনন্দ উল্লাস করতে থাকে। তখনই মুকুল হঠাৎই মাটিতে পড়ে যায়। আর্মিরা কাছে গিয়ে দেখে গোলাগুলির সময় মুকুলের বুকেও একটা গুলি লেগেছে, তাই তারা দ্রুত মুকুলকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে, কিন্তু পথেই মুকুলের মৃত্যু হয়। মুকুল মৃত্যুর আগেও বিড়বিড় করে ইন্দুর নামটাই বলছিল। মুকুলের মৃত্যুতে সব অফিসার সোলজাররা ভীষণ কষ্ট পায়। মুকুলের মা বাবাও তার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়ে। এদিকে এসব কিছু না জানা ইন্দু আরশিকে বুকে নিয়ে আরামে ঘুমাচ্ছিল। কলিং বেলের শব্দে তার ঘুম ভাঙলে দরজা খুলে দেখে তার ভাই ম্যাথিউস এসেছে। ম্যাথিউস ইন্দুকে মুকুলের মৃত্যুর সংবাদটা দিলে ইন্দু সেটা বিশ্বাসই করে না। সে ফোন হাতে নিয়ে বারবার মুকুলকে কল করতে থাকে, কিন্তু মুকুল এবার সত্যি আর কল রিসিভ করে না। ইন্দু সেখানে বসেই প্রচুর কান্না করতে থাকে। ইন্দুর হঠাৎই মনে পড়ে মুকুল তাকে বলেছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে ইন্দু যাতে কখনো না কাঁদে। ইন্দু একজন স্ট্রং আর্মির স্ট্রং ওয়াইফ। ইন্দু সেটা মনে করে নিজের কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়। এরপর শহীদের সম্মাননা দিয়ে মুকুলের লাশকে ক্যাম্প থেকে বাড়িতে পাঠানো হয়। সবাই প্রচুর কান্না করলেও ইন্দু যেন আজ পাথর হয়ে গেছে। সে মুকুলকে দেয়া কথা আজ কিছুতেই ভাঙবে না। মুকুলের লাশের দিকে অপলকভাবে চেয়ে থেকে ইন্দু মুকুলকে আরও কিছু সময় মন ভরে দেখে নেয়। মুকুলকে এরপর রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে সমাহিত করা হয়। ইন্দুকেও একজন শহীদ সোলজারের ওয়াইফ হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়। সবকিছু শেষে ইন্দুর হাতে মুকুলের এক কলিগ মুকুলের ওয়ালেটটা দেয়। ইন্দু ওয়ালেটটা খুলে দেখে মুকুল তার সেই ছবিটা এখনও যত্নে তার মানিব্যাগে রেখে দিয়েছে, যেটা ইন্দু ফার্স্ট পোস্টিংয়ের সময় মুকুলকে দিয়েছিল। এরপর আমরা মুভির একেবারে প্রথম দৃশ্যটা দেখতে পাই, যেখানে ইন্দু প্লেনে করে কোথাও যাচ্ছিল। আসলে আজ ইন্দু প্লেনে করে মুকুলের ক্যাম্পে যাচ্ছিল। ইন্দুর জন্য আজ একটা বিশেষ দিন, কারণ মুকুলের ক্যাম্পে ইন্দুকে শহীদের ওয়াইফ হিসেবে বড় পরিসরে সম্মানিত করা হবে। ক্যাম্পে মুকুলের স্মৃতিতে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল, সেটাও আজ ইন্দুরা উদ্বোধন করে। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর ইন্দু আরশিকে নিয়ে মুকুলের স্মৃতিস্তম্ভের পাশে বসে। ইন্দুর মনে হয় আজও মুকুল তার কাঁধে সেভাবেই মাথা রেখে বসে আছে, যেভাবে মুকুল আর্মি ট্রেনিংয়ে জয়েন করার পর বসত। আরশি হঠাৎই ইন্দুকে ডেকে বলে, বাবা পরের বার ছুটিতে বাড়ি কখন ফিরবে? ইন্দুর কাছে আরশিকে দেবার মতো কোনো জবাব নেই। সে শুধু অসহায় দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে থাকে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটির সমাপ্তি ঘটে।